প্রথমে দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। তৃণমূল 100-র নিচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি, 26-এর ভোট নিয়ে আশা শুভেন্দুর। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল করল পুলিশ, মোট বাজেয়াপ্ত 18 কোটির সম্পদ। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছল কমিশন, সুপ্রিম নির্দেশের পরই সিদ্ধান্ত। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2রা মার্চে ভোট ঘোষণা, বাংলায় জোর গুঞ্জন 3 দফা ভোট নিয়ে। জন্ম থেকে শেষকৃত্য সবেতেই কর, সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তুলোধনা অভিষেকের। নির্বাচনের আগেই বড় জয়, কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডারে আরও 1.25 লক্ষ, মোট সংখ্যা কত? 1 এপ্রিল থেকে চালু হবে যুবসাথী, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আচমকাই পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী, কথা বললেন অভিভাবকদের সঙ্গে। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা, সই করেননি রাহুল। বাংলাদেশের নির্বাচনে অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্তে জোরদার নাকা চেকিং। সিপিএমের হেভিওয়েট প্রার্থীরা আগের আসনে দাঁড়াতে চাইছেন না, কেন এমন ভাবনা? সরকার চায় না সংসদ চলুক, বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে তোপ অভিষেকের। প্রাক্তন সেনাপ্রধান মিথ্যে বলছেন না, নাড়াভানের বই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল। তীব্র পতনের দিকে রূপো, 1.63 লক্ষ টাকা সস্তা, সোনার দাম কত হলো? বাংলার কৃষক সমাজের কাছে বার্তা দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নেতাজি ইন্ডোরে বসছে সম্মেলন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ভেস্তে গিয়েছে তৃণমূলের প্ল্যান, বড় দাবি শুভেন্দুর। কোনো জন্মে বাবরি মসজিদ পুনর্নির্মিত হবে না, হুঙ্কার যোগীর। অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কত ভোটারের নাম বাদ গেল? বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছল কমিশন, সুপ্রিম নির্দেশের পরই সিদ্ধান্ত। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের, কংগ্রেস শর্ত না মানায় সই করল না তৃণমূল। প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থী মানব না, পড়ল পোস্টার। বাংলা বলেই বাংলাদেশি, মাছ খেলেই মোগল, সংসদে 2 ভারত তত্ত্ব অভিষেকের। 500 কোটির মানহানি মামলা হিমন্তর, ভোটের মুখে অসমের রাজনীতিতে তোলপাড়। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। পথ দেখিয়ে দিয়েছে বিজেপি, সেই পথে যদি বাংলার মানুষ হাঁটেন তবে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল পূর্ব মেদিনীপুরে তমলুকে সাংবাদিক বৈঠক করে তিনি আশা প্রকাশ করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে যাবে। একই সঙ্গে তার দাবি, বিজেপি অন্তত 200টি আসনে জয় পাবে। রাজ্য বাজেটে ঘোষিত বেকার ভাতা প্রকল্পের প্রসঙ্গ থেকে দুর্নীতি ও নারী নিরাপত্তা একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তার বক্তব্য, বেকার ভাতার জন্য যেভাবে লাইন পড়বে তাতেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে দুর্নীতি কোন স্তরে পৌঁছেছে, কত মানুষ কাজহীন, তৃণমূল সরকারের আমলে কতজন দুর্নীতির শিকার, সবই প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্যের সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, রাজ্যে যা কিছু চলছে তার কেন্দ্রে রয়েছেন একজনই মুখ্যমন্ত্রী, তাকে ক্ষমতা থেকে সরাতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। ভবানীপুরে হারাতে হবে, তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। কিভাবে তা করা যায় সেই পথ বিজেপি দেখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মনে করান, 2021 এবং 2024 সালে পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে যে ধরনের ভোট হয়েছে সেটাই গোটা রাজ্যে হলে তৃণমূলের ভরাডুবি অনিবার্য। তার মতে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা সহ সর্বত্র একই ধারা বজায় থাকলে তৃণমূলের আসন ডাবল ডিজিটে নেমে আসবে। বেকার যুবকদের নিয়ে চালু যুবসাথী প্রকল্প নিয়েও কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। তার দাবি, কোনো শিক্ষিত বেকারের দৈনিক সম্মানিক 50 টাকা হতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, একসময় যুবশ্রী প্রকল্পে 1 লক্ষ বেকারকে মাসে 1,500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শুভেন্দুর ভাষায়, বর্তমান যুবসাথী প্রকল্প আসলে একটি ভাঁওতা।
চাকরির প্রশ্নে আক্রমণ আরও শানান তিনি। অভিযোগ করেন, রাজ্যের 51টি কর্মবিনিয়োগ কেন্দ্রে কার্যত তালা ঝুলছে। চাকরি চুরির অভিযোগে সরকার কোণঠাসা বলেই বাজেটে নতুন নিয়োগের কোনো স্পষ্ট দিশা নেই। তার মতে, রাজ্য সরকার কর্মসংস্থানের পথ ছেড়ে ভাতা নির্ভর ব্যবস্থার দিকে এগোচ্ছে। আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তরুপে তাস হতে চলেছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে। রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, মমতার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলে জোর লড়াই দেওয়া যাবে। এ বিষয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিল এই মুহূর্তে .com। যদিও প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, দল এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করেনি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করা শুরু করেছে। বিদায়ী বিজেপি বিধায়কদের মধ্যে যাদের টিকিট দেওয়া হবে না, তাদের বিকল্প খোঁজা যেমন শুরু হয়েছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেও যোগ্য প্রার্থীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রতিটি কেন্দ্রে সম্ভাব্য পছন্দের 3 প্রার্থী তালিকা যেমন তৈরি হচ্ছে, তেমনি সম্ভাব্য অপছন্দের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব এবার পাখির চোখ করেছে ভবানীপুর কেন্দ্রকে। এই আসন থেকেই লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ ছুড়তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই কেন্দ্র থেকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অমিত শাহ বিএলএ সন্তোষরা। সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতার বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের আদৌ লড়াইয়ের সদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তমলুকের সাংসদ। তাতে খানিকটা চটেছেন পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতার কথায়, অভিজিৎ যদি সত্যি বাংলা থেকে মমতা জমানার অবসান চান, তাহলে তার উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়া। নন্দীগ্রামে যেমন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছিলেন, তেমনি চ্যালেঞ্জ নেওয়া উচিত প্রাক্তন বিচারপতির। উনি দাঁড়ালে বিজেপির ভোট তো পাবেনই, পাশাপাশি বামেদের ভোটও পাবেন। কেননা বামপন্থীরাই তো তাকে বিচারপতি থাকাকালীন ভগবান হিসাবে তুলে ধরেছিলেন। নিশ্চয়ই ভগবানকে ভোট দেবেন বিপ্লবী বামেরা। উনি জিতলে যেমন জায়ান্ট কিলার হতে পারবেন, পাশাপাশি হারলেও খুব একটা ক্ষতি নেই, কেননা সাংসদ থেকে যাবেন। গতকাল কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। কর ব্যবস্থা নিয়ে মোদী সরকারের তুমুল সমালোচনা করে তোপ দাগেন ডায়মন্ড হারবারের সাংসদ। 2 ভারত তত্ত্ব তুলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। অভিষেকের অভিযোগ, একদিকে ভারত বিশ্বগুরু হওয়ার দাবি করছে, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার বার্তা দিচ্ছে, আবার ভারতেরই কিছু নাগরিককে স্রেফ ভাষা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এদিকে তৃণমূলের লোকসভার দলনেতা বাজেট ভাষণে জবাবি ভাষণ দেন। সেখানে প্রত্যেকটি বাক্যে ছত্রে ছত্রে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, এক শিশু জন্মাতেই তার দুধ আর ন্যাপির উপর ট্যাক্স, বড় হতেই পড়াশোনার উপর ট্যাক্স, মোবাইল ডেটা থেকে সবকিছুর উপর ট্যাক্স, রোজগার করতে শুরু করলে ট্যাক্স, এমনকি মৃত্যুর পর শেষকৃত্যে মোমবাতি ধূপ জ্বালালেও তার উপর ট্যাক্স। আমি যেমন এক ভারত থেকে এসেছি যেখানে বলা হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত, আবার সেখানে স্রেফ মাতৃভাষাকে সন্দেহের কারণ হিসাবে দেখা হয়। বাংলা বললেই বাংলাদেশি, মাছ খেলেই মোগল। এখানে জয় বাংলা বললেই আমার সোনার বাংলা গাইলেই অনুপ্রবেশকারী হিসেবে দেখে দেওয়া হয়। অন্যদিকে দীর্ঘদিন ধরেই বাংলার বকেয়া নিয়ে সংসদে সরব তৃণমূল কংগ্রেস। তাই বাজেটের জবাবি ভাষণের মঞ্চকে হাতিয়ার করেই সেই বকেয়া নিয়েও সুর সপ্তমে তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, আমরা একদিকে নিজেদের বিশ্বগুরু বলে দাবি করি, বাংলা 10 কোটি মানুষকে নিজেদের প্রাপ্য করের ভাগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আজও বাংলার 1 লক্ষ কোটি টাকার বেশি আটকে আছে। এটা শুধু টাকা নয়, এটা সম্মানের প্রশ্ন। আমরা এমন ভারতে বাস করি যেখানে পশ্চিমবঙ্গের টাকা রাজনৈতিক প্রতিহিংসায় আটকে রাখা হয়। এই ভারতে জঙ্গিরা তখন ঢুকে নিরীহ ভারতীয়দের মেরে ফেলে, অথচ বলা হয় বর্ডার সুরক্ষিত। এমন ভারত আমি বাস করি। এছাড়া তৃণমূলের লোকসভার দলনেতার অভিযোগ, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার মানুষ 100 দিনের রোজগার গ্যারান্টি আইনের রোজগার পাচ্ছেন না। আবাসের যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি খাবার জল পর্যন্ত দেওয়া হয় না। অনুপ্রবেশ এবং এসআইআর নিয়েও সরব হন তিনি। অভিষেকের কথায়, অনুপ্রবেশ নিয়ে এত কথা, সর্বোচ্চ মন্ত্রক থেকে বলা হয় আমাদের সীমানা নিরাপদ, অথচ দিল্লির বুকে, পহেলগাঁওয়ের বুকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা ঢুকলেন কি করে?
দশকের পর দশক ভোটার তালিকায় থাকাটাও অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয়। দেশের সেবা করলেও আপনার ভোটাধিকার নিশ্চিত নয়। সেটা মন্ত্রী, সাংসদ, দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়, এমনকি নোবেল জয়ীদেরও নয়। এবারের বাজেট অন্তঃসারশূন্য। অর্থমন্ত্রী মনে হয় গরিবদের ক্রয় ক্ষমতা পরীক্ষা করছেন। গরিবদের 3বার করে ঠকানো হচ্ছে। দেশবাসীদের উপর পরোক্ষ করের বোঝা, দেশের নাগরিকদের থেকে ট্রিপল ট্যাক্স নেওয়া হচ্ছে। রোজগার করার জন্য আয়কর দিতে হয়, গাড়ি কেনার জন্য কর দিতে হয়, আবার সে গাড়ি রাস্তায় চালাতে গেলেও টোল ট্যাক্স দিতে হয়। আজ যুবসাথী নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের রাজ্য বাজেটে এই নয়া প্রকল্প ঘোষণা করা হয়েছিল। সেটাই কেমন করে বেকার যুবক যুবতীরা পাবেন তা নিয়ে একটা রূপরেখা তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকারের ধাঁচে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। এই প্রকল্প নিয়ে আগে বলা হয়েছিল 15ই আগস্ট থেকে চালু করা হবে, তবে সেটা আরও আগে চালু করা হবে বলে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে পাবে। তবে বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত যুবক যুবতীরা এই প্রকল্প পাবেন। টানা 5 বছর এই প্রকল্প পাবেন বেকার যুবক যুবতীরা। এ বিষয়ে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, যুবসাথী প্রকল্প আগামী 1 এপ্রিল থেকে চালু করা হবে। আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হচ্ছে, কারণ যেহেতু নতুন অর্থবর্ষ চালু হচ্ছে, তাই 1 এপ্রিল তারিখকে বেছে নেওয়া হয়েছে। ওই দিন থেকে এই প্রকল্প চালু করা হবে। অন্যদিকে এই প্রকল্প সকল বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছে দিতে পরিকল্পনাও করা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রথমে এই প্রকল্প দিতে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে, তারপর আবেদন নেওয়া হবে। এই আবেদন জমা নিতে দুয়ারে সরকারের ধাঁচে ক্যাম্প করা হবে। 294টি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক ক্যাম্প করা হবে। এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশ করলে দেওয়া হবে 1500 টাকা। যদি কোনো রকম কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই, তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না। এছাড়া এই প্রকল্প পেতে অনলাইনে আবেদন করা যাবে না, কারণ সময় কম বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যেহেতু সময় কম তাই অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে না। কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সময় লাগবে, ফলে বঞ্চিত হয়ে পড়তে পারেন। আমরা তা চাই না। কষ্ট করে এসে দরখাস্ত করে যাবেন। আমাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব প্রকল্পের তালিকা রয়েছে, এটাই বলার ছিল। যারা আবেদন জমা করবেন তারা রসিদ পাবেন। আবেদন ডিজিটাইজ করা হবে। প্রত্যেক শিবিরে 3টি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব ও ক্রীড়া বিভাগ থাকবে। ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে 2বার 2000 টাকা করে দেওয়া হবে, তাদের জন্য কৃষি বিভাগ থাকবে। সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে। ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্ট কার্ড বৃত্তি পেলেই এই ভাতা পেতে পারবেন। যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন তারা ভাতা পাবেন। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে তামাম বিরোধীরা। এখন বিরোধীরা লোকসভার মহাসচিবের কাছে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে। এতে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলের প্রায় 120 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে পদ থেকে অপসারণের প্রস্তাব আনার নোটিশে স্বাক্ষর করেছেন। লোকসভার মহাসচিবের কাছে নোটিশ জমা দেওয়ার পর ওম বিড়লা নিজেকে সভার কার্য বিবরণী থেকে সরিয়ে নেন। তাকে সংসদ পরিচালনা থেকে অপসারণ করা হয়েছে এবং মঙ্গলবার তিনি সংসদের কাজ পরিচালনার জন্য সভাপতির আসনে আসেননি। এদিকে এখানে দুটি বিষয় ঘটেছে। 1, তৃণমূল কংগ্রেস সাংসদরা সই করেননি। 2, রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি। কিন্তু কেন রাহুল সই করলেন না, উঠছে প্রশ্ন। তবে কংগ্রেস সূত্রে খবর, সংসদীয় গণতন্ত্রের মর্যাদা বিবেচনা করে স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের নোটিশে বিরোধী দলনেতার স্বাক্ষর করা ঠিক নয়। আজ মঙ্গলবার বিরোধীরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে পদ থেকে অপসারণের জন্য একটি প্রস্তাব আনার নোটিশ দিয়েছে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের বক্তব্য রাখতে বাধা দিয়েছিলেন ওম বিড়লা বলে অভিযোগ। বিরোধীরা নোটিশে উল্লেখ করেছে যে সংসদে স্পিকারের মন্তব্য স্পষ্টতই কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ সমতুল্য। অন্যদিকে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর একটি
সোশ্যাল মিডিয়া পোস্টে এই বিষয়ে বলেছেন, বিরোধী দল সাংবিধানিক মর্যাদার উপর আস্থা রেখেছে। স্পিকারের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা থাকা সত্ত্বেও জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপনের জন্য বিরোধী সাংসদদের অব্যাহত সুযোগ থেকে বঞ্চিত করায় আমরা দুঃখিত এবং উদ্বিগ্ন। বহু বছর পর স্পিকারের বিরুদ্ধে অনাস্থার নোটিশ দেওয়া হলো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঘটনায় জাতীয় রাজনীতির অলিন্দে এখন আলোড়ন পড়ে গিয়েছে। এছাড়া আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল সাংসদরা চান সংসদের কাজ চলুক, কিন্তু স্পিকারকেই সংসদ পরিচালনা করতে হবে। যদি কোনো বিজেপি সাংসদকে কথা বলতে দেওয়া হয়, তাহলে বিরোধী দলের সাংসদদেরও কথা বলতে দেওয়া উচিত। সকল সাংসদদের সংসদে কথা বলতে দেওয়ার প্রয়োজন। কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগা শোভনীয় নয়। তৃণমূলেরও একটা শর্ত আছে, সেটা মানলে টিএমসি সাংসদরা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করবেন। 1. স্পিকারের কাছে প্রতিবাদের আকারে একটি চিঠি লেখা উচিত এবং সমস্ত বিরোধী সাংসদের স্বাক্ষর সেখানে থাকা উচিত। স্পিকারকে 2 থেকে 3 দিন সময় দেওয়া উচিত। যদি স্পিকার কোনো পদক্ষেপ না নেন, তাহলে সর্বদা অনাস্থা প্রস্তাব আনার সুযোগ থাকে, সেখানে কোনো সমস্যা নেই। একবার কথা বলতে দেওয়া হয়নি সংসদে, রে রে করে উঠেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার আরও সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জেনারেল নারাভানের বই নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ। এই নিয়ে এখন জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া একটি বিবৃতি দিয়েছে যে প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের স্মৃতিকথা 4 স্টার্স অফ ডেস্টিনি একচেটিয়া প্রকাশনা সত্ত্ব তাদের হাতে রয়েছে। বইটি এখনও প্রকাশিত হয়নি, যদিও বইটির অনুমোদিত কপি প্রচারিত হওয়ার অভিযোগে বিতর্ক চলছে। এদিকে দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ডিজিটাল এবং অন্যান্য ফরম্যাটে পাণ্ডুলিপির অবৈধ প্রচারের অভিযোগে তদন্ত শুরু করার পর প্রকাশকের বিবৃতি এলো। অপ্রকাশিত বইটির সম্ভাব্য ফাঁস বা লঙ্ঘনের বিস্তারিত তদন্তের জন্য মামলাটি বিশেষ সেলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্রের খবর। আর রাহুল গান্ধী এই বিষয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হয় নারাভানে সাহেবকে বিশ্বাস করো, নয়তো পেঙ্গুইনকে বিশ্বাস করো। আমি শুধু জেনারেল নারাভানেকেই বিশ্বাস করব। জেনারেল নারাভানের একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসে রাহুল গান্ধী বলেন, এটি তার টুইট। মনোজ নারাভানে বলেছিলেন যে, বন্ধুরা, আমার বইটি এখন পাওয়া যাচ্ছে, শুধু লিঙ্কটি অনুসরণ করুন। অন্যদিকে সোমবার জারি করা এক বিবৃতিতে PRHI জানিয়েছে, সাম্প্রতিক জনসাধারণের আলোচনা এবং মিডিয়া রিপোর্ট প্রকাশের পর তারা তাদের অবস্থান রেকর্ডে রাখতে চায়। তারা বলেছে যে তারাই স্মৃতিকথার একমাত্র শতাধিকারী এবং জোর দিয়ে বলেছে এর কোনো অনুমোদিত সংস্করণ জনসাধারণের জন্য প্রকাশ করা হয়নি। রাহুল গান্ধী বলেছেন যে, আমার মনে হয় না নারাভানে বা পেঙ্গুইন মিথ্যে বলছেন। পেঙ্গুইন বলেছে যে বইটি প্রকাশিত হয়নি, বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে। জেনারেল নারাভানে 2023 সালে টুইট করেছিলেন যে বইটি পাওয়া যাচ্ছে। আমি পেঙ্গুইনের চেয়ে নারাভানেকে বেশি বিশ্বাস করব, কারণ তিনি ছিলেন সেনাপ্রধান। সুতরাং চাপে পড়েছে কেন্দ্র। এছাড়া প্রকাশক কি বলছে, তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের লেখা 4 স্টার্স অফ ডেস্টিনি বইটির একমাত্র প্রকাশনা সত্ত্ব আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বইটি এখনও প্রকাশ করা হয়নি। আর লোকসভার বিরোধী দলনেতার কথায় বইটিতে নারাভানের একটি বিবৃতি লিখেছেন, যা ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর পক্ষে নয়। পেঙ্গুইন সত্য বলছে নাকি জেনারেল নারাভানে মিথ্যে বলছে, তা আপনাদের সিদ্ধান্ত। আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা এই কারণেই হয়েছে, এটা ঘটেছে বুঝুন। নারাভানে এবং এপস্টাইন সকলেরই আলোচনা চলছে, এটা গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে সমর্থন করা হয়েছে। কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার বিষয়টিকেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তমলুকের সাংবাদিক বৈঠকে আজ এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া তালিকায় বহু ক্ষেত্রে নির্দেশিকা লঙ্ঘন করে প্রকৃত গ্রুপ বি কর্মীদের পরিবর্তে অন্যান্য স্তরের কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্ত ব্যক্তি বা পঞ্চায়েত স্তরের কর্মচারীদের নামও তালিকায় যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তার বক্তব্য অনুযায়ী এই ধরনের তথ্য আদালতে জমা দেওয়া হলে তা আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে এবং প্রয়োজনে এ বিষয়ে আইনি পদক্ষেপ করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ইআরও
ও এআরওদের আইন ও কমিশনের নির্দেশিকা মেনে সিদ্ধান্ত নিতে হবে এবং এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপের প্রভাব পড়া উচিত নয়। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক করে বলেন, নির্দেশিকা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তা আইনি জটিলতা তৈরি করতে পারে এবং আদালতের নজরদারির আওতায় আসতে পারে। বিরোধী দলনেতা অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়া বন্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন স্তরে চাপ সৃষ্টি করা হলেও সুপ্রিম কোর্ট সেই প্রচেষ্টায় সায় দেয়নি এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কর্তৃত্বকে পুনরায় নিশ্চিত করেছে। তার মতে, ভোটার তালিকায় ছোটখাটো ত্রুটি দেখিয়ে সাধারণ মানুষকে শুনানি কেন্দ্রে আনিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। কিন্তু আদালতের নির্দেশের ফলে সেই প্রচেষ্টা সফল হয়নি। অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, 4 মাসের এই বাজেটে কর্মসংস্থান বা শূন্যপদ পূরণের কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই এবং রাজ্যের বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ সংক্রান্ত কোনো কার্যকর ঘোষণা করা হয়নি। তিনি অভিযোগ করেন, কর্মসংস্থানের পরিবর্তে বিভিন্ন ভাতা ভিত্তিক ঘোষণার মাধ্যমে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান নয়। তিনি আরও বলেন, অতীতে ঘোষিত বেকার ভাতা বা যুব কল্যাণমূলক প্রকল্পের অনেকগুলি ধারাবাহিকভাবে চালু রাখা হয়নি এবং নির্বাচনের আগে নতুন করে অনুরূপ ঘোষণার মাধ্যমে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তার মতে, স্বচ্ছ ও নিয়মিত নিয়োগ পরীক্ষা, শূন্যপদ দ্রুত পূরণ এবং দক্ষতার ভিত্তিতে চাকরি প্রদানই রাজ্যের যুব সমাজের সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। তিনি জানান, কর্মসংস্থান, নিয়োগ প্রক্রিয়া ও প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে বিরোধী দল ভবিষ্যতেও আন্দোলন ও গণতান্ত্রিক প্রতিবাদ চালিয়ে যাবে এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা সে বিষয়েও নজরদারি চালিয়ে যাবে। শেষে তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ আইনসম্মত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির জন্য সুস্পষ্ট নীতি গ্রহণ, দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণ এবং নিয়মিত নিয়োগ পরীক্ষা চালুর মাধ্যমে রাজ্যের যুব সমাজের প্রত্যাশা পূরণ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। বাবরি মসজিদ কোনো জন্মেই আর পুনর্নির্মিত হবে না। যারা এখনও স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এদিন বারাবাঁকিতে একটি জনসভায় দাঁড়িয়ে এভাবেই হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন অযোধ্যা নিয়ে বিজেপির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে যোগী বলেন, আমরা বলেছিলাম রামলালার জন্য আমরা আসব। একই স্থানে রাম মন্দির গড়ব। যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে তাতে কোনোদিনও পচন ধরবে না। ভারতের ঐতিহ্য এবং সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, গেরুয়া পতাকা সর্বদা দেশকে গর্বিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন। এটি সনাতন ধর্মের প্রতীক। যোগী আরও বলেন, কিছু মানুষ কেবল সংকটের সময় ভগবান রামকে স্মরণ করেন, অন্য সময়ে ভুলে যান। ভগবান রামও এই ধরনের মানুষদের ভুলে গিয়েছেন। রাম ভক্তদের উপর যারা গুলি চালিয়েছেন এবং রামের উদ্দেশ্যকে বাধা দিয়েছেন তাদের কোনো স্থান নেই। যোগীর বক্তব্য, ভারত এবং সনাতন একে অপরের পরিপূরক, একে অপরকে আলাদা করা যায় না। তার অভিযোগ, দেশ এবং সনাতন উভয়ই বর্তমানে আক্রমণের সম্মুখীন হচ্ছে। যোগীর দাবি, কিছু লোক ষড়যন্ত্র করছেন, বাকিরা তাদের জন্য ভুগছেন। শুধু তাই নয়, কেউ কেউ তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছেন। আইন শৃঙ্খলা নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মানুষকে নিয়ম মেনে চলতে শিখতে হবে। যারা আইন মানবেন তারা লাভবান হবেন, যারা মানবেন না তারা নরকের দিকে যাবেন। সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। 2 ভারত তত্ত্ব তুলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন লোকসভার তৃণমূলের দলনেতা। তার অভিযোগ, একদিকে ভারত বিশ্বগুরু হওয়ার দাবি করছে, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার বার্তা দিচ্ছে, অথচ সেই ভারতেরই কিছু নাগরিককে স্রেফ ভাষা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে দেগে দেওয়া হচ্ছে। তৃণমূলের লোকসভার দলনেতা বাজেট ভাষণের জবাবে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার বলেন, কিছুদিন আগে আমেরিকায় তরুণ কমেডিয়ান 2 ভারতের কথা বলেছিলেন। তাতে বহু মানুষ হেসেছিল, কিন্তু তিনি শুধু হাস্যরস সৃষ্টি করেননি, আয়না দেখিয়েছেন। আমি সেই 2 ভারতের প্রতিনিধি। অভিষেক বলেন, আমি এমন এক ভারত থেকে আসি যেখানে বলা হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত, আবার সেখানে স্রেফ মাতৃভাষাকে সন্দেহের কারণ হিসেবে দেখা হয়। বাংলা বললেই বাংলাদেশি, মাছ খেলেই মোগল। এখানে জয় বাংলা বললেই, আমার সোনার বাংলা গাইলেই অনুপ্রবেশকারী হিসেবে দেগে দেওয়া হয়। অভিষেক বলেন, আমি এমন এক ভারত থেকে এসেছি যেখানে বলা হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত,
আবার সেখানে স্রেফ মাতৃভাষাকে সন্দেহের কারণ হিসেবে দেখা হয়। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া নিয়ে সংসদে সরব তৃণমূল। বাজেটের জবাবি ভাষণের মঞ্চকে হাতিয়ার করেই সেই বকেয়া নিয়েও সরব হলেন অভিষেক। তিনি বললেন, আমরা একদিকে নিজেদের বিশ্বগুরু বলে দাবি করি, অন্যদিকে বাংলা 10 কোটি মানুষকে নিজেদের প্রাপ্য করের ভাগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আজও বাংলার 1 লক্ষ কোটি টাকার বেশি আটকে আছে। এটা শুধু টাকা নয়, এটা সম্মানের প্রশ্ন। তৃণমূলের লোকসভার দলনেতার অভিযোগ, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার মানুষ 100 দিনের রোজগার গ্যারান্টি আইনের রোজগার পাচ্ছেন না। আবাসের যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি খাবার জল পর্যন্ত দেওয়া হয় না। এখানে পানীয় জলটুকুও রাজনীতির হাতিয়ার। তিনি প্রশ্ন তোলেন, 85 মিনিটের ভাষণে একবারও বাংলার কথা উল্লেখ করা হলো না কেন? এদিন অনুপ্রবেশ এবং এসআইআর নিয়েও সরব হয়েছেন অভিষেক। তিনি বলেন, অনুপ্রবেশ নিয়ে এত কথা, সর্বোচ্চ মন্ত্রক থেকে বলা হয় আমাদের সীমানা নিরাপদ, অথচ দিল্লির বুকে, পাহেলগাঁওয়ের বুকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা ঢুকলেন কি করে? তার অভিযোগ, আজ ভারতের অন্দরে নাগরিকদের অস্তিত্বের প্রমাণ দিতে হচ্ছে। এসআইআরের নাম না করেই অভিষেক বলেন, দশকের পর দশক ভোটার তালিকায় থাকাটাও অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয়। দেশের সেবা করলেও আপনার ভোটাধিকার নিশ্চিত নয়, সেটা মন্ত্রী, সাংসদ, দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়, এমনকি নোবেল জয়ীদেরও নয়। এছাড়াও দেশের কর ব্যবস্থা, জিএসটির বারবারন্ত, মার্কিন বাণিজ্য চুক্তি, মুদ্রাস্ফীতির মতো ইস্যুতে সরব হন লোকসভা তৃণমূলের দলনেতা। এসআইআরের নাম না করেই অভিষেক বলেন, দশকের পর দশক ভোটার তালিকায় থাকাটাও অস্তিত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয়। দেশের সেবা করলেও আপনার ভোটাধিকার নিশ্চিত নয়। সময়সীমা বাড়ল এসআইআরের, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের। চাপের মুখে পিছু হটল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআরের শুনানি, নথি স্ক্রুটিনি দিনক্ষণ বাড়ানো হলো। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়। সেই কথা বিবৃতি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগে 14ই ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছিল। সেই সময়সীমা বদলে আরও 2 সপ্তাহ বাড়ানো হলো। সময়সীমা ফুরলেও এখনও বাকি ঢের কাজ। বহু জায়গায় শুনানির কাজ সম্পূর্ণ হয়নি বলে জানা যায়। সঠিকভাবে কমিশন কাজ করছে না। এত দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশন কতটা স্বচ্ছতা রাখবে, সেই প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, অন্যান্য রাজ্যের মতো আগামী 14ই ফেব্রুয়ারি বাংলাতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত বাংলার ভোটার তালিকা থেকে কতজনের নাম বাদ যাবে, সেই চর্চা চলছে। নির্বাচন কমিশনের কাজে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। কমিশনের এসআইআরের কাজকর্ম দ্রুততা নিয়ে প্রশ্ন তোলা হয়। বাংলার ভোটারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মমতা। গতকাল সোমবারও সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি ছিল। সেখানেই বাংলায় এসআইআরের সময়সীমা বাড়ানোর কথা বলা হয়। স্ক্রুটিনির জন্য 7 দিন সময়সীমা বাড়ায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালতের তরফে সাফ জানানো হয়েছে, ইআরও এবং এইআরওরাই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। মাইক্রো অবজারভারদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। এসআইআর পর্বের শুরু থেকেই কমিশনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এক পর্যায়ে তা রীতিমতো সংঘাতের পর্যায়ে পৌঁছে যায়। জল গড়ায় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শীর্ষ আদালতে ছিল সেই সংক্রান্ত শুনানি। সেখানেই রাজ্য কমিশন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য শুনে এসআইআর শুনানির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। জানানো হয়েছে, স্ক্রুটিনির জন্য অতিরিক্ত 7 দিন সময় দেওয়া হবে। অর্থাৎ হিয়ারিং শেষ হবে 14ই ফেব্রুয়ারি। তারপর 7 দিন অর্থাৎ 21 তারিখ পর্যন্ত চলবে স্ক্রুটিনি। তারপর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সেই নির্দেশ মেনে নির্বাচন কমিশন এবার বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল। এদিন বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে, আগামী 28শে ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। শুধু তাই নয়, আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21 তারিখ পর্যন্ত নথি যাচাই প্রক্রিয়া চলবে। সেসব কাজ হয়ে গেলে 25শে ফেব্রুয়ারি হবে বুথ পুনর্বিন্যাস। এরপর 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।